সম্প্রতি বিএনপি সরকারের একমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির মহাপরিচালকের পদ পেয়েছেন সুপরিচিত টিভি উপস্থাপিকা কাজী জেসিন। একসময় যিনি নিজেকে নিরপেক্ষ উপস্থাপিকা দাবি করতেন, নিরপেক্ষ থেকে কাজ করার পরও নাকি আওয়ামী লীগ তাকে টেলিভিশন থেকে ব্ল্যাকআউট করে দিয়েছিল, সেই তিনিই এখন বিএনপি সরকারের বড় পদে। একইভাবে আরও অনেকেই কেবল নিরপেক্ষ থেকে নয়, অন্য রাজনৈতিক দল থেকেও বিএনপির হয়ে উঠেছে। তেমনি কয়েকজন সম্পর্কে আলোচনা করা যাক। শুরুতেই আসা যাক রাশেদ খানের কথায়। গণ অধিকার পরিষদের অন্যতম পরিচিত মুখ ছিলেন রাশেদ খান। একটা সময় তিনি ছিলেন দলটির সাধারণ সম্পাদক, অর্থাৎ বিএনপির বাইরে দাঁড়িয়ে তিনি আলাদা রাজনৈতিক প্ল্যাটফর্মের রাজনীতি করেছেন। সেই সময় তার বক্তব্যে ছিল প্রচলিত রাজনৈতিক দলগুলোর সমালোচনা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা। কিন্তু রাজনীতির মাঠে সময় খুব দ্রুত বদলায়। রাশেদ খান পরবর্তীতে বিএনপিতে যোগ দেন, আর ২০২৬ সালের জুলাইয়ে তাকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। অর্থাৎ যে ব্যক্তি একসময় আলাদা রাজনৈতিক শক্তি করার কথা বলেছিলেন, তিনি এখন বিএনপি সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। এখানেই সামাজিক মাধ্যমে উঠছে, রাজনৈতিক আদর্শ কি পরিস্থিতির সঙ্গে বদলে যেতে পারে? অবশ্যই একজন রাজনীতিবিদ তার রাজনৈতিক অবস্থান পরিবর্তন করতে পারেন, এটি গণতান্ত্রিক রাজনীতির অংশ। কিন্তু সমস্যা তৈরি হয় তখনই যখন অতীতে অন্যের দলবদলকে যে মানদণ্ডে বিচার করা হয়েছিল, নিজের ক্ষেত্রে সে মানদণ্ড বদলে যায়। আর রাশেদ খানকে ঘিরে আলোচনায় মূলত সেখানেই। এবার আসুন ভিপি নুরুল হক নূরের কথায়। কোটা সংস্কার আন্দোলন থেকে উঠে আসা নুরুল হক নূর ডাকসুর ভিপি নির্বাচিত হওয়ার পর জাতীয় রাজনীতিতে আলোচিত হয়ে ওঠেন। পরবর্তীতে তিনি গণ অধিকার পরিষদ গঠন করেন। তার রাজনীতির অন্যতম বক্তব্য ছিল পুরনো রাজনৈতিক বন্দোবস্তের বাইরে গিয়ে নতুন রাজনৈতিক শক্তি তৈরি করা। দল পরিবর্তনকে তিনি কঠোর ভাষায় সমালোচনা করতেন। কিন্তু ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে সমীকরণ বদলে যায়। নুরুল হক নূর বিএনপির সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন এবং বিজয়ীও হন। এরপর তাকে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়। একজন ব্যক্তি যিনি আলাদা রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছেন, শেষ পর্যন্ত অন্য একটি বড় রাজনৈতিক দলের সমর্থন নিয়ে নির্বাচন জিতে সেই দলের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী হয়েছেন। নেটিজেনদের একটি অংশ তো প্রশ্ন তুলেছেন আরও সরাসরি, যে দলবদলকে একসময় রাজনৈতিক অপরাধ হিসেবে দেখা হতো, রাজনৈতিক অপরাধ হিসেবে দেখা হতো, আজ সেই দলবদলই যদি ক্ষমতার দরজা খুলে দেয়, তাহলে পুরনো বক্তব্যগুলোর মূল্য কোথায়? এবার রাজনীতিবিদদের বাইরে আসা যাক গণমাধ্যম ও বিশ্লেষকদের দিকে। ডক্টর জাহিদুর রহমানকে বাংলাদেশের রাজনৈতিক টকশে নিয়মিত দেখা যেত। একসময় তিনি ছিলেন বিশ্লেষক, রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে তার বক্তব্য ছিল আলোচিত। কিন্তু ক্ষমতার পালাবদলের পর তার ভূমিকায় এসেছে বড় পরিবর্তন। শুধু রাজনীতিবিদ কিংবা বিশ্লেষকই নন, গণ অভ্যুত্থানের সময় আলোচনায় আসা অনেক মুখও পরবর্তীতে বিএনপির সঙ্গে যুক্ত হয়েছেন বা দলটির মনোনয়ন পেয়েছেন, যেমন ফারজানা সিথি। আন্দোলনের সময় রাজপথের সক্রিয় মুখ হিসাবে পরিচিতি পাওয়া ফারজানা সিথি ২০২৬ সালে বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, শুধু মনোনয়ন ফরম সংগ্রহ করা মানেই সংসদ সদস্য হয়ে যাওয়া নয়। কিন্তু একজন আন্দোলনকর্মী যখন পরবর্তীতে একটি বড় রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশী হন, তখন তাকে নিয়ে আলোচনা হওয়াটা অস্বাভাবিক নয়। কারণ গণঅভ্যুত্থানের সময় যে দল নিরপেক্ষতার প্রত্যাশা তৈরি হয়েছিল, তার সঙ্গে পরবর্তী রাজনৈতিক অবস্থানকে অনেকেই মিলিয়ে দেখতে চান। এরপর আসুন মীর স্নিগ্ধর কথায়। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আন্দোলন পরবর্তী সময়ে দেশের অন্যতম আলোচিত মুখ হয়ে ওঠেন। কিন্তু পরবর্তীতে তার রাজনৈতিক অবস্থান নিয়েও আলোচনা শুরু হয়। বিভিন্ন প্রতিবেদনে তার বিএনপিতে যোগদান এবং ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার তথ্য এসেছে। এমনকি ২০২৬ সালের নির্বাচনের আগে তাকে তারেক রহমানের পক্ষে প্রচারণায় অংশ নিতে দেখা যায়। দল বদল যদি সবার রাজনৈতিক অধিকার হয়, তাহলে অতীতে দলবদলকে অপরাধ বলা হয়েছিল কেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন রাজনৈতিক বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।